আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে তোমাদের সাথে বেশ কয়েকটি বোর্ডের এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কয়েকটি বোর্ডের আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা গতকালকের ক্লাসটি দেখেছো এবং গতকালকে আমরা ঢাকা বোর্ডের 2023 সালের টুলস কমপ্লিমেন্ট সম্পর্কিত যে অঙ্কটি ছিল, হ্যাঁ, অর্থাৎ 16 বিটের যে অঙ্কটি ছিল আমরা সেটি সমাধান করেছি এবং 16 বিট হবে না 8 বিট হবে সে বিষয়টি আমরা গত ক্লাসে একবারে ক্লিয়ার করেছি। তো আজকে আমরা আলোচনা করব তোমার এমসিকিউ নিয়ে। তৃতীয় অধ্যায় তোমার সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস সম্পর্কে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো আমরা আজকে দেখব। চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে তোমার, আমরা ঢাকা বোর্ড এখন শুরু করব। ঢাকা বোর্ডের তোমার সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের যে 5টি প্রশ্ন এসেছিল, আমরা তোমার 2টি অধ্যায় থেকে 5টি এমসিকিউ এসেছে। ঠিক আছে, আমি 5টি দেখতে পেয়েছি, হয়তো 6টি থাকতেও পারে, আমি খেয়াল করিনি, মানে আমি 5টি করে নিয়েছি। আজকে আমরা 15টি এমসিকিউ খুব ভালোভাবে শিখব, যাতে এই টাইপের যদি কোনো এমসিকিউ চলে আসে নেক্সট টাইমে, নেক্সট এক্সামে তোমাদের, যাতে তোমরা ভালো করে সমাধান করতে পারো। দেখো, বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? ঠিক আছে, বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? এটা বিসিডি কোড হবে, আস্কি কোড, না ইবিসিডি আইসি কোড, না ইউনিকোড? আমরা জানি যে তোমার বিসিডি কোড বাইনারি কোডের ডেসিমাল, এটা তোমার 4 বিটের কোড। ঠিক আছে, আস্কি কোড নর্মালি কী করা হয়, তোমার কম্পিউটার রিলেটেড যে সংখ্যা, তারপরে এবিসিডি বর্ণমালা রয়েছে, ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, ইংরেজি, এগুলো তোমার আস্কি কোড দ্বারা কী করা হয়, কম্পিউটারকে বোঝানো হয়। হ্যাঁ, আর তারপরে ইবিসিডি আইসি কোড, এটি তোমার 8 বিটের কোড। এবং আরেকটি রয়েছে ইউনিকোড। ইউনিকোড হচ্ছে তোমার ইউনিভার্সাল একটি কোড, যেটার মাধ্যমে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারকে বোঝানোর জন্য যে কোডিং ব্যবস্থা, সেটা হচ্ছে ইউনিকোড। এবং এই ইউনিকোড হচ্ছে তোমার 16 বিট বিশিষ্ট। এমসিকিউতে কিন্তু চলে আসতে পারে তোমাদের যে ইউনিকোড 16 কোড বিশিষ্ট, 16 বিট বিশিষ্ট। আস্কি কোড আস্কি 7 হয়, আস্কি 8 হয়। আর ইবিসিডি আইসি কোড এটি 8 বিটের এবং বিসিডি কোড হচ্ছে 4 বিটের। তোমরা একটু নোট করে নিবা। তাহলে দেখো, বাংলা বর্ণমালা অর্থাৎ ভাষা, যে কোনো ভাষা, বাংলা বলো, হিন্দি বলো, চাইনিজ বলো, এই ভাষাগুলা কোন কোডে রূপান্তর করে তোমার কম্পিউটারকে বোঝানো হয়? ইউনিকোডের মাধ্যমে কম্পিউটারকে বোঝানো হয়। আচ্ছা, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে তোমার ইউনিকোড। ঠিক আছে, ইউনিকোড তোমার উত্তর হবে। কেন হবে তাও আমি বলে দিলাম, যে এখানে তোমার প্রায় মানে অসংখ্য বর্ণ এবং অক্ষর, লেটারকে তোমার কোডে রূপান্তরিত করা যায়। চাইনিজ ভাষায় অনেকগুলো তোমার বর্ণ রয়েছে, অক্ষর রয়েছে। বাংলা বর্ণমালায় অনেকগুলো অক্ষর রয়েছে। আরও বড় বড় ভাষা, যেগুলো ভাষা তোমার বোঝানোর জন্য তোমার কি করা যায়, এই ইউনিকোডটা ব্যবহার করা হয়। আর তোমার আস্কি কোডে তোমার কতটি তোমার নতুন চিহ্নকে রূপান্তর করা যায়? 256টি। ঠিক আছে, আস্কিতে 256টি। আস্কি অবশ্য 2টি কোড রয়েছে, 7 আর 8। আর এখানে 2^16, মানে এতটি বিট তুমি কি করতে পারবা, কম্পিউটারকে বুঝাতে পারবা। আচ্ছা, তারপরে দেখো, তোমরা একটু ইউনিকোডটা সম্পর্কে আরও একটু বিস্তারিত দেখে নিও। এটা এমসিকিউ অতটা বোঝানোর কিছু নেই, তাই আমি অতটা বললাম না, ডিটেলস বললাম না। তারপরে দেখো, বলতেছি কি, যে এই সংখ্যাটি এর সমতুল্য অক্টাল সংখ্যা কত? খেয়াল করো তোমরা, যে এই সংখ্যাটি আমরা কি করতে পারি, ক্যালকুলেটরে লিখতে পারি। ক্যালকুলেটরে কিন্তু আবার এই যে দশমিকের পরের অংশটুকু খুব ভালোভাবে সমাধান করা যায় না। অনেক পাওয়ারফুল যেগুলো ক্যালকুলেটর, সেগুলো দিয়ে সমাধান করতে পারবে, কিন্তু নর্মাল ক্যালকুলেটর সমাধান করতে পারবে না। তো তুমি একটু খেয়াল করো একটা জিনিস, যে তুমি দশমিকের আগেরটুকু তো পারছো ক্যালকুলেটর রূপান্তর করতে, তাই না? তার আগে আমরা একটু হাতে কলমে দেখে নেই। দেখো, যে 11001, ঠিক আছে, আমরা কি জানি যে তোমার যে 3 বিট করে নিতে হবে, কারণ অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের কোড, হেক্সা হচ্ছে 4 বিটের কোড। তো আমি যদি এটাকে দশমিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে যাই, আমাদেরকে কি করতে হবে, এই বাইনারি সংখ্যাগুলোকে 3 বিট করে নিতে হবে। কি, দশমিকের পূর্বে এখান থেকে এই দিকে 3 বিট করে, আর দশমিকের পরে এখান থেকে এই দিকে 3 বিট করে। ঠিক আছে, তো আমি দশমিকের আগেরটুকু করতেছি। দেখো, এখানে 3 বিট নাও, এখানে 3 বিট নাও, তাহলে এখানে 2 বিট হচ্ছে, আরও একটা ফাঁকা হয়ে গেল, আর 0 দ্বারা পূরণ করবো। তাহলে কত হচ্ছে এখানে? দেখো, যে 1001 মানে কত হচ্ছে? 1। আর 11 যদি আমি তোমার দশমিকে রূপান্তর করি, তাহলে কত হবে? 11-এর কোডটা দেখো, যে 124।
তাহলে 1 1 মানে কি, যে সকল তোমার 1-এর আঙ্গিকে মানে 2-এর আঙ্গিকে 1 রয়েছে আর 1-এর আঙ্গিকে 1 রয়েছে, ঠিক আছে। তো আমরা 2 আর 1 যোগ করলে কত হবে? 3 হবে, তাই না? এখানে 31 বসাও। দেখো তো 31 দশমিকের পূর্বেরটুকু আমি মেলালাম, মিলে গেছে। 31 আর কি কোনো জায়গাতে আছে? নেই। এখন যদি মনে করো স্যার আমি পরেরটুকু করে দেন আপনি, তাহলে দশমিকের পরে কি আছে? যে 0 1 0 0 0, তাহলে কয়টা? 4টা হলো। তাহলে আমরা জানি যে দশমিকের পরে ডান থেকে বামে এইদিকে, আর দশমিক জাস্ট দশমিকের পরে তুমি কাজ শুরু করবা 3 বিট করে। এখন তুমি ডান দিক থেকে নিতে পারবে না, দশমিকটা নিবা, এদিকে 3 বিট করে নিবা, এদিকে 3 বিট করে নিবা। তাহলে এখানে 3 বিট, এখানে 3 বিট, আরও 2টা নিলাম। কেন নিলাম? 3 বিট করে পূরণ করতে হবে। তাহলে দেখো এই যে 1 0 1 0, তাহলে এটা হলো বাইনারি, তাহলে দশমিকে কত হবে? অক্টালে কত হবে? কত? 2। আর 0 0 3টে 0 মানে কি? 0। তাহলে দেখো 31.20, উত্তর হবে আমাদের এম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এবং কিভাবে রূপান্তর করলাম তোমরা খেয়াল করেছো আশা করি। আর তুমি যদি বলো স্যার এটা ক্যালকুলেটরে আমি করে দেবো, তো তোমাদের কিন্তু এটার প্রসেস শিখিয়েছি আমি তোমাদের, ক্যালকুলেটরে কীভাবে তোমার এই সংখ্যাটাকে, এটাতে আমি বলবো না যেটা করো, তোমাদের যে এফএক্স 100 বা এই মানের যেগুলো তোমার পরীক্ষার হলে অ্যালাউ করবে সেগুলো তোমার এই সংখ্যাটা করতে পারে না, মানে রূপান্তর করতে পারে না। ঠিক আছে, তো ঠিক আছে, এই যে এইটা তো করতে তোমরা পারো, আমি আর এটা দেখালাম না ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করতে হয়, ইজিভাবে তোমরা আসলে পারো এটা। আচ্ছা ঠিক আছে, তো পরেরটাতে চলে যাই আমরা। দেখো তাহলে 4 নাম্বার প্রশ্ন সমাধান করেছি আমরা, 5 নাম্বার হলো এটা, কিন্তু আমরা ঢাকা বোর্ড সমাধান করতেছি। ওকে, এবার দেখো নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 7 ও 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো এটা একটি চিত্র, আমরা এঁকে ফেলি এখানে, দেখো আমরা নিজেদের মতো করে ফেলবো। হ্যাঁ, এটা বি চলে আসলো, খেয়াল করো এখান থেকে একটা লাইন গেছে, এখান থেকে একটা নট গেট দিছে, সরি এ থেকে একটা নট গেট গেছে এখান থেকে। ওকে, আচ্ছা এখান থেকে গেছে, তারপরে এখানে একটা অ্যান্ড গেট আসছে। আচ্ছা দিয়ে কি করছে? দুইটা মেলে কি তৈরি করছে? একটা ওয়ার গেট তৈরি করছে। তাহলে এটা কি? এটা এ নট আমরা জানি। আর এখানে কি হচ্ছে? এ বি। এটা অ্যান্ড মানে কি? গুণ অপারেশন। ঠিক আছে, এখানে এ অ্যান্ড বি গুণ অপারেশন হয়েছে এখানে। তারপর কি হচ্ছে? এই তোমার ওয়্যার দিয়ে কি গেছে? এখানে এই তার দিয়ে কি গেছে? মনে করো এই কানেকশন দিয়ে গেছে এ নট। আর এই চিহ্নটা কিসের? ওয়ার গেটের। ওয়ার মানে কি? যোগ অপারেশন, মধ্যখানে যোগ দিতে হবে। ঠিক আছে, ওয়ার অপারেশন মানে কি? মধ্যখানে একটা যোগ দিতে হবে। আর এইখান দিয়ে এই লাইন দিয়ে কি গেছে? দেখো এইখান থেকে গেছে এ বি। এই তো তোমার আউটপুট, তাই না? যদি মনে করো এটা ওয়াই, তো ওয়াই এটা, হ্যাঁ এটা ওয়াই। দেখো ওয়াই সমান আমরা কি পেয়েছি? এই যে সার্কিটটা গঠন করেছি, তোমরা ছোট ছোট করে ভাববে কিন্তু, যে এই তারটা কি গেল, এটা কি গেট? এটা নট গেট। ঠিক আছে, এখানে একটা নট, এখান থেকে এ গেল, এই যাওয়ার পর এখানে এ নট হয়ে গেছে, এটা হচ্ছে অ্যান্ড গেটের চিহ্ন। এখানে এ গেল, এখান থেকে বি গেল, তাদের এ আর বি এর মধ্যে সম্পর্কটা কি? সেটা হচ্ছে তোমার অ্যান্ড গেটের সম্পর্ক। এখানে একটা ডট। ঠিক আছে, তো দেখো তাহলে ওয়াই সমান এটা আমরা পেয়েছি। এখন ওয়াই এর মান কোনটি? এখন খেয়াল করো তো, যেটা আমরা পেয়েছি এর সাথে কি মিলছে? একটাও মেলে না। তো মিলে না, তাহলে কি করতে হবে? এটাকে আমরা সরল করব। আমরা তো সরল করতে জানি। দেখো এ নট প্লাস এ বি। ওকে, তো এটা কিসের সূত্র? আমরা বিভাজন সূত্র জানি। বিভাজন সূত্র আমরা কি জানি? যে এ প্লাস বিসি, এটা কিন্তু বিভাজন সূত্র। সমান সমান আমরা কি জানি? যে দেখো আমরা নিচে লিখতেছি, এটা সমান নিচে লিখতেছি যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখানে কিন্তু 3টা চলক, বিভাজন সূত্রে রয়েছে 3টা চলক, আর সহায়ক সূত্রে রয়েছে 2টা চলক। সহায়ক সূত্র কি? এ প্লাস এ বি। দেখো দুটা এ একই রকম, আর এখানে দেখো 3 রকম রয়েছে। তো এটা কার সাথে যাচ্ছে? দেখো তো এটার সাথে যাচ্ছে না, যে এ নট, এটা কিন্তু আলাদা জিনিস। এ আর এ নট কিন্তু দুটা আলাদা চলক। এটা কিন্তু 0 আর এটা 1, এটা কিন্তু ব্যাপক একটা পরিবর্তন। তুমি ভাবো না যে দুটো একই জিনিস, না, এখানে 0 আর 1-এর খেলা। এটা যদি 0 হয় বা এটা যদি 0 হয়, এটা হবে 1, এই টাইপের। তাহলে দেখো 3টা চলক রয়েছে এখানে, আর এখানেও 3টা চলক। আমরা জানি বিভাজন সূত্র এইটি। তো বিভাজন সূত্র অনুযায়ী যদি আমরা এখানে ফেলি, দেখো যে এ নট প্লাস এ অর্থাৎ এ প্লাস বি, মানে এই দুটা, প্রথম দুটো নিয়ে নিলাম। এবার কি হবে? এ প্লাস সি অর্থাৎ এ নট প্লাস বি। এখন দেখো এ প্লাস এ নট সমান আমরা কি জানি? 1। ঠিক আছে, দুইটা সূত্র জানা আছে তোমাদের, আশা করি যে তোমার যে এ প্লাস এ নট, এটা আমরা জানি তোমার ওয়ার অপারেশনের একটা তোমার উপপাদ্য রয়েছে, মৌলিক উপপাদ্য রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিবা যে এটা হবে 1। আমরা জানি সূত্র অনুযায়ী 1, এটা 1, আর এটা কি হলো? এ বার প্লাস বি। তাহলে 1-এর সাথে যদি এটা গুণ করি, তাহলে কি? এ নট প্লাস বি। তাহলে দেখো তো এ নট প্লাস বি কোথায় আছে?
এই যে দেখো এল, এই যে এল, এখানে আমি ক খ পরিবর্তে এল কে এল এম এন দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের উত্তরটা ঠিক আছে, আমাদের উত্তরটা হবে তোমার এটা এ নট বি। ওকে, আশা করি বুঝতে পেরেছি। আমি খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি এই সার্কিটটা কীভাবে তৈরি হয়েছে, আমি একেবারে ডিটেলসে তোমাদের বলে দিলাম। ওকে, পরের প্রশ্নে চলে যাই আমরা। আমি একটু ল্যাপটপ থেকে দেখি নেই, আমি ল্যাপটপ থেকে এটা চালাইতেছি তো। 7-এর পর 8 সমাধান করেছি, এবার 11 বের করতে হবে। 11টা বের করি, লেট এটা বিট, হ্যাঁ 11টা এসছে এখানে, জাস্ট টু রাইট। ওকে, হ্যাঁ 11 নম্বরটা দেখো, বলতেছে কি যে এফ 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 এটা একটি তোমার কোন সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা। এর পূর্বের সংখ্যা কোনটি? এর পূর্বের সংখ্যাটি, ঠিক আছে, এর পূর্বের সংখ্যা কি? আচ্ছা, তাহলে দেখো এখান থেকে কি করতে হবে আমাদের, কি পূর্বের সংখ্যা মানে কি? এক কম। এখন যদি তোমাকে বলি যে 10-এর পূর্বের সংখ্যা কত, তখন তুমি 10 থেকে কি করবা? 10 থেকে 1 বাদ দিবা না, তাহলে কত হবে? 9। ঠিক এ কথাই তো, যে এই এফ এফ এর পূর্বের সংখ্যাটা, এখান থেকে তুমি 1 বাদ দাও, ঠিক আছে, তুমি 1 বাদ দাও, তো এখানে এফ এফ বসিয়েছ, বসাও, এখান থেকে -1 করো, তাহলে কত হলো? এফ মানে কত? আমরা জানি যে এফ সমান হচ্ছে হেক্সাডেসিমালে দশমিক সংখ্যায় 15। তো 15 থেকে কী করতে হবে আমাদেরকে? 1 বাদ দাও, তাহলে 14। তো 14 আমরা, তোমার হাতে আছে এখন কত? 14 আছে না? তো 14 সমান কত? ই না? তো ই বসিয়ে দাও এখানে, মানে তুমি জাস্ট কী করলে, 15 থেকে 1 বাদ দিলে 14 হয়, 14 মানে কি? ই, এখানে বসিয়ে দাও, আর এফটা এখানে বসে গেল। ওকে, তাহলে আমাদের উত্তর কি হবে? এফ ই, এটা উত্তর হবে, ঠিক আছে, ই এফ হবে না, এটা হবে এফ ই। আশা করি বুঝতে পেরেছ। এখন তুমি বলতে পারো স্যার এটা ক্যালকুলেটর করে দেন। হ্যাঁ, ক্যালকুলেটর করে দেবো। দেখো আমি এখন কিসে যাব? মোডে যাব। মোডে 2বার চাপবো, 1বার 2বার চেপেছি, 2বার চাপলাম, ঠিক আছে। এখন এই সংখ্যাটা কি? এফ এফ, হেক্সা। তো হেক্সা, এই যে আমি যে তোমার ক্যাপ চিহ্ন আছে তোমার লগের বাম পাশে, এটা চাপলাম, মানে কি হেক্সা মোডে চলে গেছি। আমার 0 ডান পাশে হেক্সা উঠে আছে। এখন আমি এই যে তোমার কি সংখ্যাটি লিখবো? এফ এফ সংখ্যাটি লিখবো। তাহলে শিফট চাপে, এফ কোথায় আছে? সব শেষে 10-এর এখানে এফ রয়েছে, হ্যাঁ এফ চাপলাম, আবার শিফট 10 দিয়ে সমান চিহ্ন চাপতে হবে, কিন্তু অবশ্যই তোমাকে সমান চিহ্ন চাপলাম। এখন কি করবা তুমি? এখান থেকে -1 করো, -1 ইজিক্যাল টু চাপো, দেখো কি লেখা আছে? এফ ই। ক্যালকুলেটর তুমি সমাধান করতে পেরেছ। ওকে, এরপরের প্রশ্নে চলে যাই আমরা। 11-এর পরে রয়েছে তোমার, আচ্ছা আমরা কত আজ 11 সমাধান করেছি ইউনিকোড, তারপরে দেখো তাহলে আচ্ছা 11, সরি আমাদের সিরিয়ালটা একটু উল্টা হয়ে গেছে, তো যাই হোক বিষয় ওইটা না, আমরা সমাধান করতে পারলেই হলো। তাহলে আমরা করেছি 4, 5, 11 সমাধান করেছি, 4, 5, 11। ওকে, দেখো আচ্ছা আগের যে উদ্দীপকটা ছিল আমাদের, যে একটা সমীকরণ ছিল, ঠিক আছে, সমীকরণটা দেখো যদিও একটু উল্টোপাল্টা হয়েছে, আমার এখানে আসলে সরাসরি প্রশ্নগুলো লেখা নাই, যার কারণে সিরিয়ালটা আমি ব্রেক করেছি, সিরিয়ালটা যার কারণে ব্রেক হয়েছে। দেখো যে আমাদের একটা ইকুয়েশন ছিল না, আমরা কি পেলাম? ওয়াই সমান পেয়েছি এ নট প্লাস বি, তাই না? আমরা এটাই তো পেয়েছি, এ নট প্লাস বি, হ্যাঁ এটা পেয়েছি। এখন বলতেছি দেখো যে উদ্দীপকে ওয়াই সমান 0 হবে, এই যে ওয়াই সমান, এটা সমান 0 হবে কখন? কোন মান বসালে? 0 আর 1 বসাবো আমরা, একবার এ সমান 0 বসাবো, একবার 1 বসাবো, বি সমান 0 বসাবো, 1 বসাবো, এই মান বসাবো, তাহলে কখন তোমার এটা কি হবে? ওয়াই সমান 0 হবে। আচ্ছা ভালো কথা, তাহলে আমি কে নাম্বারটা চেষ্টা করি। কি সমান দেওয়া আছে দেখো তো, যে এ সমান দেওয়া আছে 0 আর বি সমান দেওয়া আছে কত? 0 দেওয়া আছে। এখানে বসাও তো তুমি, তাহলে এখানে বসাও সমান এ সমান কত? 0 বসিয়েছো, 0-এর উপরে নট আছে, প্লাস বি সমান কত? 0 নিয়েছে, 0 বসাও, তাহলে এ নট 0 নট মানে কি? পূরক হয়ে যাবে, 0 থাকলে 1 হয়ে যাবে, 1 হয়ে গেল, প্লাস 0 সমান 1, তাহলে কি 0 হলো? তাহলে আমাদের সমীকরণটা ওয়াই সমান 0 কিন্তু হলো না, ওয়াই সমান 0 হলো না। তাহলে দেখো কোনটা হবে? এটা সমানও হবে না সম্ভবত। আমি কিন্তু এই যে এইটা দিয়ে চেষ্টা করবো এখন, ঠিক আছে, তোমরা এল দিয়ে চেষ্টা করতে পারো, আমি এখন এম দিয়ে চেষ্টা করব। তাহলে ঠিক আছে, তাহলে এখানে কি আছে? এ সমান 1 দেওয়া আছে, এ সমান দেওয়া আছে 1, আর বি সমান কত দেওয়া আছে? 0, ঠিক আছে। তাহলে দেখো এই যে এ সমান, এখানে আমি কি নিয়েছি? 1 নিয়েছি, 1টা বসিয়ে দাও এখানে, তাহলে দেখো যে এ সমান 1 বসিয়েছি আর প্লাস 0, তাহলে দেখো এখন কি হবে? 1-এর পূরক মানে কি? বিপরীত,
1 থাকলে 0 হয়ে যাবে, তাহলে 0 প্লাস 0। দেখো তো এখন অর অপারেশনের ক্ষেত্রে 0 0 অর 0, 0 অর অপারেশন 0, তাহলে কত হবে 0, এটা আমরা জানি। তাহলে এখন দেখো যে সমীকরণের মানটা 0 হয়ে গেছে। তাহলে কোন কোন ক্ষেত্রে হয়েছে, এই যে এই ক্ষেত্রে এই মানটা যখন আমরা বসিয়েছি তখন এটা 0 হয়ে গেছে। তাহলে চলো আমাদের উত্তর হবে কোনটা, এম নাম্বার। ওকে, আমাদের উত্তর হবে এম নাম্বার। ঠিক আছে, এবার খেয়াল করো, এবার পরেরটাতে আমরা চলে যাব। আচ্ছা, আমি একটু দেখে নিই ডিটেলস কোনটা কোনটা আলোচনা করেছি ঢাকা বোর্ডের। আমি একটু দুঃখিত যে সিরিয়ালটা ব্রেক করেছি। আমরা 4 নম্বর আলোচনা করেছি, 5 নম্বর আলোচনা করেছি, হ্যাঁ এটা বের করেছি, তারপরে সমীকরণটাও বের করেছি। ওকে, সমীকরণটা বের করেছি, তারপর ডান দিকে চলে যাই, ওইদিকে 3টা, আর এটা সমাধান করেছি, হ্যাঁ এটাও সমাধান করেছি, আর হ্যাঁ এই যে গাণিতিক সমস্যাটা এটাও সমাধান করেছি। ওকে, তাহলে আরও কয়েকটা অঙ্ক তোমাদের এখান থেকে একটু বলে দেই। যদিও ঢাকা বোর্ডে আলোচনা করতেছি, এখানে আলোচনা করা ঠিক হবে না খুব একটা, তারপরে যদি আমি তোমাদের বলি যে 1 0 তোমার হেক্সা এর পরের সংখ্যাটি কত। ঠিক আছে, অনেকেই তোমার অপশানে হয়তো ক নাম্বারে দেওয়া থাকে বি, খ নাম্বারে দেওয়া থাকে তোমার সি, গ নাম্বারে দেওয়া থাকে 1 1, আর ঘ নাম্বারে দেওয়া থাকে ধরো একটা কিছু দেওয়া আছে, মনে করো যে 1 2। তাহলে অনেকেই কি করে যে তাহলে যেহেতু 10 এ মানে কত 10 হেক্সাডেসিমালে তোমার এ, তাহলে পরের সংখ্যাটি কত হবে, বি হবে। তাহলে এটা কিন্তু হয়নি। ঠিক আছে, কি হবে যে পরের সংখ্যাটি হবে তোমার 11 হবে। কিন্তু কিভাবে 11 হবে, তুমি দেখবা যে তোমার ক্যালকুলেটরে তুমি চাপতে পারো। ঠিক আছে, ক্যালকুলেটরে তুমি এর পরের সংখ্যা মানে কি, এর পরের সংখ্যা মানে কি 1 যোগ করতে হবে তোমাকে, এর পরের সংখ্যা মানে 1 যোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো দেখো তাহলে আমরা কি করব, 10 চাপো ক্যালকুলেটরে, 1 0 দিয়ে সমান চাপলাম, দিয়ে এখানে 10 উঠে গেছে, আর ডান দিকে লেখা আছে এইচ লেখা আছে, মানে হেক্সাডেসিমাল মোডে আছে। এখন আমি কি করব বলো, এর সাথে বলেছি 1 যোগ করো, আমি দেখো +1, তাহলে কত হবে, দেখো 1 1ই হয়েছে, এটা কিন্তু বি উত্তর দেয়নি, দিয়েছে 1 1। ঠিক আছে, আর অন্যভাবে বলা যায় যে তোমরা যখন লিখবা পাশাপাশি তখন বুঝতে পারবা যে কেন এটা বি হবে। হ্যাঁ, অন্য একদিন ক্লাসে আমি ওটা দেখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখো এবার চলে যাব আমরা, এবার রাজশাহী বোর্ড চলে যাব। রাজশাহী বোর্ডের প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো ওকে, এটা বিট দেখো, হ্যাঁ রাজশাহী বোর্ড প্রশ্নটা দেখো যে তোমার 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো কি, দেখো যে তোমার ভারতীয় সংখ্যা পদ্ধতি, তারপরে 2 নম্বরে দিয়েছে মায়ান সংখ্যা পদ্ধতি, তারপরে 3 নম্বর দিয়েছে চীন সংখ্যা পদ্ধতি। তোমাদের মাহবুবুর রহমানের বইয়ে এক লাইনে লেখা আছে, দেখবা যে তোমার 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তোমার ভারতীয় এবং চীনে ব্যবহৃত হয়, একটা ডাইরেক্ট লাইন তুলে দেওয়া আছে ওখানে মাহবুবুর রহমানের বইয়ে, তোমরা এই লাইনটা খুঁজে পাবা। তো তোমরা যদি তোমার লাইন বাই লাইন পড়ে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে। তো এমসিকিউ কিন্তু এখন লাইন বাই লাইন হচ্ছে। ঠিক আছে, রাজশাহী বোর্ডের প্রশ্নটা তোমরা দেখবা নতুন অনেক প্রশ্ন এখানে দিয়েছে এবং ভেতর থেকে দিয়েছে, যেটা মনে হচ্ছে পড়বে না, কত প্রকার, 2 প্রকার, 3 প্রকার, এই ধরনের প্রশ্নগুলো দিয়েছে। তো তোমরা যদি লাইন বাই লাইন না পড়ো তাহলে কিন্তু সমাধান করতে পারবে না। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, 5 নম্বর প্রশ্নে চলে যাই এবার। হ্যাঁ দেখো, এখানে একটি প্রশ্ন দিয়েছে, দেখো এটা কিন্তু আমরা রাজশাহী বোর্ড আলোচনা করতেছি। এখানে একটি সংখ্যা দিয়েছে বাইনারি সংখ্যা, নিচের একটি বাইনারি সংখ্যা। এখন আমরা কি করব, এটাকে কি বলতেছে, বিয়োগ করতে হবে। তো বিয়োগ তোমরা করতে শিখেছো আশা করি। দেখো বিয়োগটা আমি তোমাদের দেখাই, ক্যালকুলেটর করতে পারবা, তবে একটু হাতে কলমে দেখিয়ে দিই যে 1 1 0 1.10010, তারপর কি আছে যে 1 1 1, তারপরে 1 1 0 1 1। ঠিক আছে, এখন দেখো আমি বিয়োগ তোমাদের শিখিয়েছি কিভাবে, যে তোমার যদি উপরের সংখ্যা কি হয় ছোট হয়ে যায় তাহলে ভিত্তি যোগ করতে হবে, সকল নিয়ম একই, সকল নিয়ম বাইনারি, অক্টাল, হেক্সা 3 ক্ষেত্রেই কী করতে হবে, যদি উপরের সংখ্যা ছোট হয়ে যায় তাহলে ভিত্তি যোগ করতে হবে। এখানে বাইনারি সংখ্যার ভিত্তি 2 2 যোগ করবো, অক্টালের ক্ষেত্রে যদি উপরটা ছোট হয় তাহলে 8 যোগ করবো, হেক্সার ক্ষেত্রে যদি উপরটা ছোট হয় তাহলে 16 যোগ করবো, তাহলে আমরা 2 যোগ করবো, তাহলে 0 সাথে 2 যোগ করলে কত হচ্ছে 2 হচ্ছে, আর নিচে আছে কত 1 আছে, 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1 হয়, তাই না।
আচ্ছা, ভালো কথা। যেহেতু তুমি ভিত্তি যোগ করেছো, তোমার এখানে 1 যোগ করতে হবে। তাহলে এখানে কত আছে? 2 আছে। এখানে আছে 2, উপরে আছে 1। তাহলে উপরটা আবার ছোট হয়ে গেল, তাহলে আবার যোগ করো তুমি। তাহলে উপরে কিন্তু এখন 3 আছে আর নিচে আছে 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে হবে কত? 1 হবে। ঠিক আছে, উপরে যেহেতু তুমি ভিত্তি যোগ করেছো, এখানে কিন্তু 1 আছে, এখানে 1 আছে। ওকে, এখানে আছে 1। আর তাহলে উপরেটা ছোট হয়ে গেল 0। তাহলে এখানে তুমি আবার 2 যোগ করো, ভিত্তি যোগ করো 2, উপরে আছে 2 আর নিচে আছে 1। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1 হবে। এখানে তুমি ভিত্তি যোগ করেছো, তাহলে এখানে 1 দিয়ে দাও। তাহলে এখানে আছে 2, এখানে আছে 2 আর উপরে আছে 0, মানে ছোট হয়ে গেল, উপরেটা 0 হয়ে গেল। আর তাহলে তুমি ভিত্তি যোগ করো, তাহলে ভিত্তি মানে 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত? 0। তুমি ওখানে ভিত্তি যোগ করেছো, তাহলে এখানে 1 দিয়ে দাও। তাহলে এখানে আছে 2, এখানে 2 আছে, উপরে আছে 1, 1 আবার ছোট হয়ে গেল, 2 থেকে 1 ছোট হয়ে গেল, তাহলে আবার ভিত্তি যোগ করো। তাহলে 2 এর আগে 3, 3 থেকে 2 বাদ দিলে 1। পয়েন্টটা এখানে বসিয়ে দাও। আচ্ছা, তুমি কিন্তু ওপরে কি করেছো? তোমার ভিত্তি যোগ করেছো, ভিত্তি যোগ করার কারণে এখানে 1 যোগ করতে হলে এখানে আছে 2 আর এখানে আছে 1। এটা ছোট হয়ে গেল, এখানে আবার 2 যোগ করো, তাহলে এখানে আছে 3। তাহলে 3 আর 3 থেকে 2 বাদ দিলে 1। ওকে, আবার যেহেতু তুমি ভিত্তি এখানে যোগ করেছো, এখানে 1 দিতে হবে, মানে এখানে 2 হয়ে গেল, আবার উপরে আছে 0, তাহলে আবার 2 যোগ করো। তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত হবে? 0 হবে। ঠিক আছে, তোমার হাতে না, যেহেতু এখানে ভিত্তি যোগ করেছো, তোমার এখানে 1 দিতে হবে, মানে এখানে আবার 2 হয়ে গেল, উপরে আছে 1। তাহলে এখানে আবার 2 যোগ করো, ভিত্তি যোগ করো, এখানে আছে 3, 3 থেকে 2 বাদ দিলে 1। ওকে, যেহেতু তুমি এখানে ভিত্তি যোগ করেছো 1-এর সাথে, তাহলে এখানে 1 দিয়ে দাও। তো এখানে তুই 1 দিয়ে দাও, তাহলে এখানে 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে দেখো তো কোনটার সাথে মিলেছে? 101.10111। দেখো 101.1011, তাহলে এর নাম্বার, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন তুমি বলতে পারো স্যার, তো আপনি এটা ম্যানুয়ালি শেখালেন, তাহলে ক্যালকুলেটর আমি কিভাবে করবো অঙ্কটা? দেখো, আমি এখন বাইনারি মোডে যাব। ঠিক আছে, আমি এখন এটা বাইনারি মোডে চলে গেলাম। বাইনারি মোডে যাওয়ার পর কি করব? দেখো 1101, তারপরে আমরা কিন্তু দশমিক দিতে পারবো না, আমি যেভাবে শেখাচ্ছি। দেখো, আমরা এখন বাইনারি মোডে আছি, ক্যালকুলেটরটা বাইনারি মোডে আশা করি তোমরা বের করতে জানো। মোড 2বার চাপতে হবে, তারপরে বিন চাপলে বাইনারি মোডে চলে আসবে। তাহলে আমি 1101 চাপলাম, তারপরে কি চাপবো? 1 দিয়ে 2টা শূন্য দেবো, 1 দিয়ে 2টা শূন্য দিলাম, তারপর আবার 10। তাহলে দেখো, আমি কিন্তু পয়েন্ট না দিয়ে তুললাম। ঠিক আছে, এখন আমি মাইনাস দিব, মাইনাস দিলাম। তো এখন দেখো তো, এখানে একটা সংখ্যা কম আছে না? উপরে আছে দশমিকের আগে কয়টা সংখ্যা? 4টা। এখানে আছে কয়টা? তাহলে তোমাকে আরও একটা সংখ্যা এখানে এই 1-এর পূর্বে দিতে হবে। ঠিক আছে, 1-এর পূর্বে তোমাকে একটা শূন্য দিয়ে দিতে হবে, দিয়ে এখানে দশমিকের পূর্বে 4 ঘর পূরণ করতে হবে। আমি যোগ বা বিয়োগ আমি তোমাদের ক্যালকুলেটর শিখিয়েছি। ওকে, তাহলে মাইনাস, তুমি 0 দিবা, 0 দিয়ে 3টা 1 দাও, 1 2 3, 3টা 1 দিলাম। তারপর পয়েন্টটা আমার দিতে পারবো না এক্ষেত্রে, আবার 1 1 দিলাম, 1 1 দিলাম, তারপরে 0 1 1। এখন চাপো তো, দেখো তোমার উত্তর কি আসছে? উত্তর আসছে, দেখো তুমি বলো স্যার এখানে তো পয়েন্ট আসেনি, তাহলে 101, আমার এখানে দেখো ক্যালকুলেটরে তুমি হয়তো খেয়াল করতে পারবা 101, তারপরে এখানে পয়েন্ট নাই, আমি সরাসরি উত্তরটা বলছি 10110 দিয়ে 3টা 1 রয়েছে। এখন তাহলে দেখো উত্তরটা কিন্তু তোমাদের মিলেছে, কিন্তু পয়েন্টটা বসানো যায়নি। এক্ষেত্রে তোমার দেখবা, তুমি যদি এখানে 3টা 1 পাও এখানে, বা একটা সংখ্যা কম পাও, তাহলে তুমি অবশ্যই 3টে ঘরের পরেই দশমিকটা দিবে। ঠিক আছে, আর তুমি একটু খেয়াল করবা যে এখানে কিন্তু দেখো 4 ঘর বা 5 ঘর বা 2 ঘরের পর কোনো দশমিক নেই, দশমিক কিন্তু একবার 3 ঘরের পরেই রয়েছে, প্রতিটি ঘরে 3 ঘরের পরে রয়েছে। তো তোমার যেহেতু উত্তর মিলে গেছে, এর সাথে এটার সাথে এটা মিলে গেছে, তাহলে তুমি 3টে ঘরের পরেই দিবা। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা, যদি তা এখানে 4 ঘর হয়, মানে উপরে 4টা নিচে 4টা, তাহলে 4টা 4টা করেই আসে। কিন্তু যদি 1 ঘর কম আসে, তাহলে তুমি একটু সাবধানে হিসাবটা করবা, আর দেখবা যে এই নিচে একটা কম থাকলে 3 ঘর পরেই দশমিকটা বেশিরভাগ ক্ষেত্রেই চলে আসে। আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছো, দুভাবে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। ওকে, এবার পরের অঙ্ক ছিল, আমরা 5 নম্বর সমাধান করেছি, এবার যাব 6 নম্বর গণিতে যাব। 6 নম্বরটা একটু দেখে নিই কোথায় রয়েছে। হ্যাঁ, এই যে পেয়েছি। ওকে, খেয়াল করো, এবার কি বলতেছে যে তোমার 4 বিট বিশিষ্ট কোড কোনটি? 4 বিট। অক্টাল কত কোড? আমরা জানি অক্টাল হচ্ছে তোমার 8 বিট। বিসিডি তোমার কত? ইংরেজিতে লিখি, ঠিক আছে, 8। বিসিডি হচ্ছে 4। আজকে কিন্তু 7ও হয়, 8ও হয়, এগুলো কিন্তু এমসিকিউ তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আর ইউনিকোড কত হয়? 16 বিট। ঠিক আছে, কতটি সংখ্যা সে প্রসেস করতে পারে, কতটি ভিন্ন ভিন্ন প্রতীককে কম্পিউটারকে বোঝাতে পারে? 2 টু দি পাওয়ার 16, এতটি। ঠিক আছে, এতটি তোমার ভিন্ন ভিন্ন ক্যারেক্টার বা তোমার অঙ্ক বলো, যে কোনো জিনিস
হ্যাঁ, লেটার সব কিছু তোমার কম্পিউটারকে বুঝাতে পারে 2^16 এত সংখ্যক তোমার প্রতীককে সে কম্পিউটারকে বুঝাতে পারে কি দ্বারা, ইউনিকোড দ্বারা যদি আমরা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে দেখো 4 বিট বিশিষ্ট কোড হচ্ছে বিসিডি কোড। কোনটা উত্তর হবে আমাদের এল, এটা হবে আমাদের উত্তর। ওকে, 5 4 5 6 গেল। এবার আমরা দেখব 8 নম্বর প্রশ্নটা দেখব একটু। 8 নম্বরটা ওয়েট এ বিট। হ্যাঁ, এই যে দেখো 8 নম্বর প্রশ্নটা এসছে। 8 নম্বর প্রশ্নটা আমাদের একটু আঁকতে হবে। ঠিক আছে, আমি একে তোমাদের দেখিয়ে দেই, না আঁকলে তো হবে না, তোমরা বুঝতে পারবে না। দেখো, পরীক্ষার হলে কিন্তু আঁকতে হবে, অলসতা করলে হবে না। ঠিক আছে, খুব দ্রুত এঁকে নিতে হবে প্রশ্নটা আমাদের। যদিও ডান দিকে একটু জায়গায় নিয়ে নিচ্ছে, এখান থেকে এটা একটা গেট গেছে। ওকে, আর আরও একটা তোমার কি গেছে, নর গেট গেছে। এই একটা নর গেট। ঠিক আছে, দুটো গেল, দুটো গেছে এখানে। হ্যাঁ, দুটো মিলে কি করছে, দুটো মিলে এখানে আরও একটা নর গেট তৈরি করছে। দেখো, এই যে দেখো নর গেট তৈরি করছে। ঠিক আছে, এফ। এখন ফাংশনটা হচ্ছে এফ নির্ণয় করতে হবে আমাদেরকে। এফ সমান কত, এফ সমান তো আগে নির্ণয় করতে হবে, নাহলে কি বলছে কি, দেখো উদ্দীপকের এফ থেকে প্রাপ্ত লজিক গেট, তো এফ থেকে প্রাপ্ত এফ এর মানটা তো আমাদের বের করতে হবে। তো আমরা এখন এফ এর মানটা বের করবো। দেখো তুমি এই ধরনের সার্কিটগুলো কত সহজভাবে ডিজাইন করবে। দেখো এখান থেকে কি গেছে, এখান থেকে গেছে এ, তো এটা কিসের প্রতীক, কোন গেট, এটা অবশ্যই অ্যান্ড গেট, তো মধ্যখানে ডট হবে, তো ওপর দিয়ে গেল এ, মধ্যখানে হচ্ছে বি। ঠিক আছে, এখান থেকে বি গেল, আর এখান থেকে গেছে তোমার এ, আর এখানে কি গেছে দেখো, এখান থেকে গেছে তোমার এ, আর চিহ্নটা হচ্ছে ওয়ার গেটের চিহ্ন। ঠিক আছে, আর নিচ দিক দিয়ে গেছে বি, আর টোটালটার ওপর কি হবে, কমপ্লিট একটা নট হবে। মানে কি, এটা হচ্ছে একটা নর গেট, রিয়েল নর গেটের একটা সমীকরণ, আর এটা হচ্ছে অ্যান্ড গেটের সমীকরণ। এবার খেয়াল করো যে এইখান দিয়ে কি গেছে, এইখান দিয়ে কি এ বি গেছে না, দেখো এখান দিয়ে গেছে এ বি। ওকে, আর নিচ দিক দিয়ে কি গেছে, এখান দিয়ে এ বি গেছে, আর এই চিহ্নটা কিসের, এই যে নট বাদে এই চিহ্নটা কিসের, ওয়ার গেট। তো ওয়ার মানে কি, প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন। তাহলে দেখো, আর এখান দিয়ে গেছে কি, যে এ প্লাস বি নট, এই যে এটা গেছে। ওকে, এটা গেছে। তো এবার দেখো, এখানে আমরা জানি এখানে নট দেওয়া মানে কি, টোটালটার উপর নট দিতে হবে, টোটালটার উপর একটা নট দিতে হবে। ঠিক আছে, ওকে। এবার খেয়াল করো তোমরা, তাহলে আমরা এফ সমান পেয়ে গেলাম, এফ সমান এটা পেয়ে গেছি, এফ সমান এ বি ওয়ার, তারপরে কি আছে এ ওর বি কমপ্লিট নট, তারপরে টোটালটার উপর আবার নট রয়েছে। এখন আমরা এটাকে কি করতে হবে, এটা তো আমরা সমীকরণটা পেলাম, এটা দেখে তো আমরা কমেন্ট করতে পারছি না, এটাকে আমাদের সরলীকরণ করতে হবে। তাহলে দেখো, তোমরা যদি সরলীকরণ না শেখো তাহলে কোনো সময় এটা করতে পারবে না। তো সরলীকরণ যদি আমরা করতে যাই, তাহলে খেয়াল করো এ বি প্লাস, এটাকে যদি আমরা ডি মর্গানস ল প্রয়োগ করি তাহলে কি হবে, এ নট ইন্টু বি নট, তার উপরে একটা নট রয়েছে। ওকে, খেয়াল করো। তারপরে দেখো, এটা কি তোমার মনে পড়ছে যে এটা কিসের তোমার সমীকরণ, আমরা এ এক্সর এক্সক্লুসিভ অর বি সমান কি পড়েছিলাম, যে এ বার বি প্লাস এ বি বার, আর আরেকটা কি পড়েছিলাম, যে এ এক্সক্লুসিভ নর মানে এক্স নর গেট সমান কি পড়েছিলাম, যে এ বি প্লাস এ বার বি বার। তাহলে খেয়াল করো তো, এই যে এই সমীকরণটা, এটার সাথে এটা মিল আছে না, হ্যাঁ মিল আছে। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, এই যে এটা লিখতে পারি না, এটা সমান এটা লিখতে পারি, এটা এক্স অর গেটের সমীকরণ, আর এটার এক্স নর গেটের সমীকরণ। এটা আমাদের মুখস্থ রয়েছে, বা আমাদের অঙ্ক করে করে মনে থেকে গেছে, মুখস্থ বললে ভুল হবে। ঠিক আছে, তাহলে দেখো, যদি আমরা এটা সমান এটা লিখি, তাহলে এখানে তুমি যদি এটা সমান এটা লিখো তাহলে লিখতে পারো, দেখো এ এক্সক্লুসিভ অর বি, মানে এই যে এটা দিলে, আর এই যে এটা ছিল আগে থেকে, এটা ছিল, এটা কিন্তু সূত্রের এক্সক্লুসিভ নট সমান এইটা সূত্রের। ঠিক আছে, আর এটা কিন্তু আগে থেকেই ছিল এইরকম। তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি, যে এ এক্সক্লুসিভ অর বি, মানে দুইটা কেটে গেল। কেন কাটলো তুমি বলতে পারো, আমরা এটা জানি এ ডবল বার সমান সমান কি লেখা যায়, এ লেখা যায়, এটা সূত্রের নিয়ম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা সমাধানটা কিভাবে করেছি। তাহলে এখন তুমি কমেন্টস করতে পারো এটা কি পেয়েছি, আমরা এক্স অর গেট পেয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের এফ সমান হচ্ছে, আমরা লিখতে পারি যে এখানে পেয়েছি কি, সমাধান করে যেটা পেলাম, এফ সমান হচ্ছে এ এক্স অর বি অ্যান্ড এক্সর গেট। এখন দেখো, তাহলে এই এক্সর গেট, এফ মানে এক্সর গেট আমরা পেয়েছি। তো এখন আমরা প্রশ্নটা পড়তে পারি, উদ্দীপকের এফ থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহৃত হতে পারে। তাহলে এই যে এক্সর গেট কোথায় ব্যবহার করা হয়,
প্রশ্নটা হলো এখন যে প্রশ্নটা এইভাবে করা যেত যে তোমার XOR গেট কোথায় ব্যবহৃত হয়। ডাইরেক্ট তোমাকে প্রশ্নটা করেনি, বলেছে এখান থেকে প্রাপ্ত যে সমীকরণ যে গেট রয়েছে সেটি দ্বারা কি কি কাজ করা যায়। তাহলে দেখো আমরা কি তোমরা হাফ অ্যাডারের সমীকরণ পড়েছো? সামের সমীকরণ কি ছিল? A XOR B, আর ক্যারি কি ছিল? AB। মনে পড়ছে তোমাদের সাম আর ক্যারি সমীকরণ হাফ অ্যাডারের? তাহলে দেখো হাফ অ্যাডার মানে কি? অ্যাডার মানে কি? যোগ করতে পারে, তাই না? তাহলে হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে কিন্তু আমরা এই XOR গেটটা ব্যবহার করেছি। এটা এবার আশা করি তোমাদের মনে পড়েছে। আর দেখো এখানে আরও কয়েকটি অপশন রয়েছে, এগুলোর ভেতরে দেখো যে কাউন্টার তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় কিনা XOR গেটটা। না, কাউন্টার তোমার হচ্ছে তোমার কি এটা সিকোয়েন্সিয়াল সার্কিট, মানে কি এটা পূর্বের মানের উপর বর্তমান মানটা নির্ভর করে, আগের মানের উপর একটা মান নির্ভর করে। কিন্তু অ্যাডার হচ্ছে তোমার কি এগুলো হচ্ছে তোমার কম্বিনেশনাল সার্কিট, এখানে তোমার পূর্বের মান বা পূর্বের মেমোরি কোনো দরকার হয় না, ডাইরেক্ট সরাসরি একটা কাজ করব, এরপরে আর একটা কাজ আমরা করে ফেলতে পারি, মানে আগের কোনো কিছুর ওপর নির্ভর আমরা করি না। ঠিক আছে, তো কাউন্টার তো সিকোয়েন্সিয়াল সার্কিটে অ্যাডারটা ব্যবহার করা হয় না। এখন দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য যে কোনটা বিট ছোট কোনটা বড়, এই তুলনা করার জন্য আমরা XOR গেটটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে যে এইটা আর এইটা। তো এটা কোথায় রয়েছে তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। যে দেখো 2 আর 3, ঠিক আছে, 2 আর 3 রয়েছে তোমার এই যে এইখানে এটা। তাহলে M নাম্বার প্রশ্নটা তোমাদের এখানে কারেক্ট হবে আশা করি। ঠিক আছে, আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো আমি কিভাবে সমাধান করেছি। তোমাদের কিন্তু এভাবেই সমাধান করতে হবে সার্কিটগুলো সরলীকরণ, তাহলে সরলীকরণ তোমাদের মাস্ট শিখতে হবে। হ্যাঁ, এখানে OR অপারেশন রয়েছে, AND অপারেশন রয়েছে, NOT অপারেশন রয়েছে, এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। তারপর অনেক সূত্র রয়েছে, ডি মর্গানস ল রয়েছে, তারপরে বিভাজন সূত্র রয়েছে, সহায়ক সূত্র রয়েছে, এগুলো তোমার নখদর্পণে থাকতে হবে, তাহলে তুমি সরলীকরণগুলো খুব সহজভাবে সমাধান করতে পারবে। ওকে, এবার দেখো এবার পরের প্রশ্নটি রয়েছে তোমার 13। আমরা অলরেডি 4, 5, 6, 8 আলোচনা করেছি, এবার রয়েছে 13 নম্বর প্রশ্নটা আমরা বের করব। ওকে, রাজশাহী বোর্ডের এবার 13 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। চলো 16, তারপর রয়েছে যেখানে, হ্যাঁ এই যে দেখো, আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? প্রসেসরের সবথেকে কাছে থাকে কোনটি? রেজিস্টার। হ্যাঁ, রেজিস্টার তোমার প্রসেসর কিন্তু রেজিস্টার দ্বারাই তৈরি বলতে গেলে। ঠিক আছে, এই জন্য রেজিস্টার সব থেকে কাছে থাকে। প্রসেসর মানে কি? তোমার ব্রেন, যেটা কম্পিউটার ব্রেন হিসাব নিকাশ করে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এএল ইউনিট বা আরও বেশ কিছু অংশ দ্বারা তোমার প্রসেসরটা তৈরি। তো এটা কি দ্বারা তৈরি? তোমার রেজিস্টার দ্বারা তৈরি। তো রেজিস্টার সব থেকে কাছে থাকে। ঠিক আছে, তারপরে থাকে ক্যাশ মেমোরি। ক্যাশ বলতে এই ক্যাশ না, CASH, এই ক্যাশ না, ঠিক আছে, CACH ক্যাশ। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাশ মেমোরি, বাংলাতে যদি ক্যাশ মেমোরি বলতেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো তাহলে সব থেকে কাছে থাকে রেজিস্টার। আর র্যাম তো তোমার কি অস্থায়ী মেমোরি এটা। আর ভার্চুয়াল মেমোরিটা হচ্ছে কি তোমার স্থায়ী মেমোরির ভেতরে একটা জায়গা তৈরি এক্সট্রাভাবে তোমার মেমোরি হিসেবে ব্যবহার করা যায়, সেটাই হচ্ছে ভার্চুয়াল মেমোরি। তো ভার্চুয়াল মেমোরিটা কোথায় থাকে? তোমার যদি প্রশ্ন চলে আসে, এটা কিন্তু তোমার স্থায়ী মেমোরির একটা জায়গায় থাকে। হার্ড ডিস্কে তৈরি করা যেতে পারে, কোনো একটা জায়গায় ভার্চুয়াল মেমোরি আমরা এক্সট্রাভাবে নিয়ে তৈরি করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভার্চুয়াল মেমোরিটা স্থায়ী মেমোরির ভেতরে থাকবে, তৈরি করা যেতে পারে। আর তাহলে সবচেয়ে কাছে হলো রেজিস্টার, তারপরে হচ্ছে ক্যাশ মেমোরি। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, তো এই ছিল আমাদের রাজশাহী বোর্ডের প্রশ্ন। 5টি তোমার প্রশ্ন আমরা আলোচনা করেছি সংখ্যা পদ্ধতি থেকে আর ডিজিটাল ডিভাইস থেকে। এবার আমরা যশোর বোর্ডের আলোচনাগুলো দেখব। প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই এবার। চলো, আচ্ছা আমরা প্রশ্নটা একটু বের করে নেই। যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, আচ্ছা হ্যাঁ, এই যে যশোর বোর্ড পেয়ে গেছি। প্রথম প্রশ্নটা রয়েছে তোমার কত নাম্বার? 3 নাম্বার। দেখো 3 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি অস্থায়ী মেমোরি? অস্থায়ী মেমোরি কোনটি বলতেছে। হ্যাঁ, আমি যদিও কম্পিউটার দিকে তাকে বলতেছিলাম, সরি, এদিকে মানে ভুল হয়ে যাচ্ছিল। নিচের কোনটি অস্থায়ী মেমোরি? রং, রিড অনলি মেমোরি, এটা হচ্ছে স্থায়ী মেমোরি। ঠিক আছে, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অস্থায়ী মানে কি? বিদ্যুৎ চলে গেল মেমোরি শেষ। মানুষের মতো না কিন্তু, বিদ্যুৎ চলে গেল মেমোরি ভুলে গেল। আমরা তো মানুষ যদি আমাদের একটু ঘুমালে যদি বিদ্যুতের মতো আমাদের যদি মেমোরি চলে যায় তাহলে কিন্তু আমাদের শেষ হয়ে যেতাম। ঠিক আছে, ওইরকম না। তো র্যাম হচ্ছে তোমার অস্থায়ী মেমোরি। তারপর ইউএসবি ড্রাইভ। ইউএসবি কি? ইউনিভার্সাল
সিরিয়াল বাস। ইউএসবি এর পূর্ণরূপ কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। এটা হচ্ছে পেন ড্রাইভ, পেন ড্রাইভটাকে ইউএসবি বলে, ঠিক আছে। তো পেন ড্রাইভ তো স্থায়ী, তুমি হয়তো কোথায় গেছো তোমার বন্ধুর কাছে একটা পিকনিকে গেছিলে, কিছু ছবি নিয়ে আসলে, কিছু করে ছবি নিয়ে আসবা পেন ড্রাইভে। তো পেন ড্রাইভ তো আবার ওখানে ছিল, তুমি কম্পিউটার নিয়েছো, ওইটা আবার বাড়িতে এসে দেখছো হ্যাঁ আছে, তাহলে কি এটা স্থায়ী হলো না? এটাও স্থায়ী। হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক তো অনেক 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 বড় জায়গা, 1 জিবি 1 টেরা, 1 জিবি বলতেছি 1 টেরা 500 জিবি, এরকম বড় বড় হার্ড ডিস্ক তোমার ডিজাইন করা হয়ে থাকে। তো এটা হচ্ছে স্থায়ী মেমোরি, এটা স্থায়ী মেমোরি। আর এটা স্থায়ী রম। রম বলতে কি? তোমার নির্দিষ্ট কিছু প্রোগ্রাম এই রম চিপে ভরা থাকে, মানে রাখা হয়। কম্পিউটারের ভেতরে একটা রম চিপ রয়েছে, রম মেমোরি রয়েছে, এখানে স্থায়ী মেমোরি, কিছু প্রোগ্রামিং ওখানে সেট করা দিয়েছে, সেগুলো কোনো সময় মুছবে না, বিদ্যুৎ গেলেও সেগুলো মুছবে না। আর র্যাম, র্যাম তোমার কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কম্পিউটার যখন হিসাব নিকাশ করে প্রসেসর, তখন এই ছোটো ছোটো হিসাব নিকাশ বা কোনো কিছু এই র্যামে এসে অস্থায়ীভাবে রাখে। র্যামের ভেতরে অনেক কিছু বড় বড় মেমোরি, মানে ডেটাগুলো র্যামে রাখে, র্যাম থেকে তোমার র্যাম থেকে আবার নিয়ে প্রসেসরে তোমার নিয়ে যায়, ঠিক আছে। তো র্যাম হচ্ছে তোমার একটা মাধ্যম যে তোমার হিসাব নিকাশ করার বড় বড় ডেটা বা কোনো একটা বিট টিট এখানে র্যামের ভিতরে অস্থায়ীভাবে সংরক্ষণ করে প্রসেসর, তারপরে প্রসেসর কাজগুলো চালিয়ে নেয়, তার কাজগুলো চালিয়ে নেয়। আশা করি বুঝতে পেরেছো বিষয়টি। ওকে, এরপরে অঙ্কটি রয়েছে তোমার 3 নম্বর সমাধান করতেছি, একটু দেখে নেই আমরা এখান থেকে। ওকে, 8 নম্বর, ঠিক আছে। 8 নম্বরটা দেখি এখানে কি রয়েছে। 8 নম্বর এখানে রয়েছে। ওকে, হ্যাঁ খেয়াল করো, এখানে একটা সার্কিট দেওয়া আছে, আমাদের 1 নম্বর কাজ হলো সার্কিটটা তুলে নিতে হবে। দেখো এই একটা সার্কিট এ তুলেছি আমি, তারপরে এ থেকে একটা গেছে, একে দিয়ে গেছে, ওকে। তারপরে বি, বি গেল, ভালো কথা। এখান থেকে একটা লাইন এসে এখানে আসছে, দিয়ে দুটো মিলে কি তৈরি করছে? দুটো মিলে তৈরি করছে একটা ন্যান্ড গেট, একটা ন্যান্ড গেট তৈরি করে, এইটা একটা ন্যান্ড গেটের প্রতীক, ন্যান্ড গেট তৈরি করছে, ঠিক আছে। আর এই লাইনটা গেছে, এই লাইন দুটো লাইন গেছে, তারপরে কি একটা তৈরি করছে? এক্স নর গেট তৈরি করছে, এক্স নর গেট, সরি এক্স নর গেট। এই তো তোমার ইকুয়েশন, ঠিক আছে। তো তুমি দেখো এখান থেকে এ গেছে, এখান থেকে কি গেছে? এ বি নট গেছে, তাই না? এটা ন্যান্ড গেট না এটা? হ্যাঁ, এটা ন্যান্ড গেট গেছে। তাহলে দেখো এইখান দিয়ে এই গেছে, ওকে। আর এটা হচ্ছে তোমার কি? এই যে বাঁকানো এই চিহ্নটা হচ্ছে তোমার ওয়ার গেট। ওয়ার গেটের সমীকরণের জন্য এখানে দিলাম একটা প্লাস চিহ্নটা দিলাম। দেখো আমি কীভাবে বলতেছি, এখান দিয়ে এ গেছে, উপরে যেটা লাইন ছিল সেখান দিয়ে এ গেছে, আর নিচ দিক দিয়ে এ বি নট, যেমন ন্যান্ড গেটটা যাবে, কিন্তু এ প্লাসটা কোথায় দিল? এই চিহ্নটাই তো তোমার ওয়ার গেট। ওয়ার মানে কি? এক্সঅর গেটের চিহ্ন, মধ্যখানে প্লাস দিতে হবে এই জন্য, ঠিক আছে। তো প্লাস দিলাম, এই চিহ্নের জন্য প্লাস, ওকে। তারপরে দেখো এ বি নট, এবার দেখো টোটালটার উপর একবার নট দিতে আমাদের, এই যে এটা, ওকে। তাহলে আমরা এফ 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 একটা সমীকরণ পেয়েছি, এফ সমান কত আছে? এ প্লাস এ বি নট দিয়ে কমপ্লিট নট, এটা পেয়েছি আমরা, ওকে। তো আমাদের এটা কি করতে হবে? প্রশ্নে কি বলছে? উদ্দীপকে এফ এর সরলীকৃত মান হচ্ছে, এটাকে আমাদেরকে সরল করতে হবে। দেখো সরলীকরণ সব জায়গাতেই রয়েছে, সরলীকরণ আসবেই আসবে। আর এটা চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার, তুমি যদি একবার বুঝে যাও তাহলে খুব সহজভাবে এগুলা উত্তর করতে পারবে। তবে কিছু সূত্রগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। দেখো এখন আমরা এখান থেকে কি করতে পারি? আচ্ছা দেখো, এটা কি? এটা ডি মর্গানস ল না? এটাকে যদি তুমি এ ধরো, এ প্লাস বি মানে কি? এটাকে এই ধরলাম আর এ বি নটটাকে বি ধরলাম, এর যদি এরকম থাকে তাহলে তুমি কি লিখতে পারো? এটাকে তুমি এরকম লিখতে পারো যে এ নট ইন্টু বি নট, এরকম লিখতে পারো না? হ্যাঁ, এরকম তুমি লিখতে পারো। আমরা সেই কাজটাই করব। দেখো তাহলে দেখো যে এ নট ইন্টু কি, যে তোমার এ বি আগে থেকে ছিল, তারপর একটা নট দিয়ে দাও, ওইটা বিট, সরি এখানে মিস্টেক্স হয়েছে, যে এই চিহ্নটা এটা কিন্তু এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর মানে কি? যদি শুধু ওয়ার্ড যদি এরকম থাকতো, শুধু ধরো যে এই চিহ্নটা না থাকতো, এই চিহ্নটা যদি না থাকতো তাহলে আমরা ওয়ার্ড দিতাম, কিন্তু এই যে এখানে এইভাবে চিহ্নটা দেওয়ার কারণে এটা তো শুধু এরকম হবে না, কি হবে? এক্সক্লুসিভ ওয়ার্ড হলো এরকম একটা চিহ্ন, ঠিক আছে। আমি একটু খেয়াল ছাড়া হয়ে গেছিলাম, যার কারণে একটু ভুল হয়ে যাচ্ছিল, ওকে। তো এখানে কি হবে দেখো,
যে আমাদের এখানে ভুল হয়েছে, এই যে এটা হবে। তো এখন আমরা দেখো কি করতে পারি। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে কি এক্সক্লুসিভ অরের সমীকরণ। এখন যদি আমরা সরাসরি তোমার এই যে ডি মর্গানস লটা প্রয়োগ করি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আমরা এই সূত্রটাকে আগে ভেঙে ফেলবো, এই সূত্রটাকে আগে ভেঙে ফেলবো। কী করতে পারি আমরা দেখো তো। আর এক্স নর গেট সমান কি, খেয়াল করো, এ এক্স জোর বি এক্স নর গেট, এটার সামনে আমরা কী লিখতে পারি যে এ বি, তারপরে এ বি, তারপরে প্লাস হবে এ নট বি নট। এটা কি আমরা জানি না, এটা তো আমরা জানি এক্স নর গেটের সমীকরণ, আমরা একটু আগে এখানে তোমাদের দেখিয়েছি, ঠিক আছে। আমি একটু আগে তোমাদের এটা দেখিয়েছি। তো মনে করো যে এটা হলো এ আর এটা হলো বি, তাহলে এরকম করে যদি আমরা লিখি, মানে এ বি আগে গুণ করতে হবে, তাহলে এ বলতে এটা আর বি বলতে কি, বি বলতে হচ্ছে এ বি কমপ্লিট নট, বসাও এ বি কমপ্লিট নট, মধ্যখানে একটা প্লাস আছে, প্লাস দাও। তারপর এ নট বলতে এ নটের উপর নট দিলাম ইনটু বি নট, বি বলতে আমরা এটা ধরেছিলাম যে এ বি নট, তাহলে বিটা বসাও আগে এ বি, এই যে বি বসালাম, তার উপরে বি এর উপরে কী আছে, সূত্রের নট আছে, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো কি হচ্ছে দেখো, আমরা এটা এখানে রেখে দেই, দেখো না রাখলেও হবে, বা তুমি গুণ করে দিতে পারো যে একে, এটাকে আবার তুমি ভেঙে দাও, ডি মর্গানস লতে ভেঙে দাও, তাহলে কি হবে এটা যে এ নট প্লাস বি নট প্লাস, এখানে এ নটটা থাকলো, আর দেখো যে ডবল নট থাকলে কি কেটে যায় না, ডবল নট থাকলে আমরা এ লিখতে পারি, তো সেই কাজটাই করবো, এ বি, ঠিক আছে, এ বি আমরা লিখে দিয়েছি। এখন খেয়াল করো, তুমি গুণ করো, এটাকে গুণ করো, এ ইন্টু এ নট প্লাস এ বি বার প্লাস, দুটাকে আমি তোমার একটু অল্টারনেট করে লিখতে পারবো, এটা কোনো সমস্যা নেই। এ ইন্টু এ নট, তারপরে কি আছে, বি আছে, খেয়াল করেছো। আচ্ছা দেখো আমরা কি জানি, এ ইন্টু এ নট সমান 0 0, এটা কিন্তু সূত্র তোমাদের জানতে হবে, না জানলে কিন্তু হবে না, মানে আগে সরলীকরণ ভালোভাবে শিখতে হবে, তারপর এই ধরনের সার্কিট তুমি সমাধান আসতে হবে। খেয়াল করো তাহলে এখানে 0 হবে, এখানে 0 প্লাস এ বি নট প্লাস এখানে কি এ নট সমান 0 ইন্টু বি, তাহলে কি হলো এখানে 0 প্লাস এ বি নট প্লাস 0, উত্তর হবে আমাদের এ বি নট, ঠিক আছে। এই তো হচ্ছে আমাদের উত্তর। তো তোমার দেখো, তুমি যদি একটু খালি মানে তোমার কনসেন্ট্রেশন একটু ব্রেক হয় বা প্র্যাকটিসে তোমার যদি একটু ঘাটতি থাকে, তাহলে কিন্তু তুমি এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবে না। তাহলে আমি কিভাবে সমাধান করলাম, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবং ছোটোখাটো হয়তো কোনো একটা কিছু ওভারলুক করেছি হয়তো, বা কোনো একটা ছোটো সূত্র হয়তো বলতে পারিনি, তো আমি যেভাবে দেখিয়েছি তোমরা যদি এভাবে খেয়াল করো আর এবং প্র্যাকটিস করো, এই প্র্যাকটিসটা তুমি যদি করো, দেখবে এরকম এর আদলে যদি আর অন্য কোনো অঙ্ক চলে আসে এর চেয়ে ছোটো বা বড় অঙ্ক, তাহলে তুমি খুব সুন্দর করে সমাধান করতে পারবে। তবে মাহবুবুর রহমানের বইয়ের যে অঙ্কগুলো রয়েছে, তোমাকে 1 থেকে 50টা অঙ্ক খুব ভালোভাবে দেখতে হবে, তাছাড়া অন্য বইয়ের অঙ্কগুলোও ভালোভাবে দেখতে হবে, সরলীকরণগুলো, তাহলে তোমার একটা তোমার কি সম্যক একটা নলেজ তৈরি হবে, ওভারঅল একটা নলেজ তৈরি হবে, তখন তোমাকে যে কোনো অঙ্ক দিলেই তুমি সেটা সমাধান করতে হবে, তুমি পারবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের উত্তর কোনটা হবে বলো তো। আমাদের উত্তর আমরা কি পেয়েছি, এ বি নট বি বার আমরা পেয়েছি। কীভাবে পেলাম আমরা তোমাদের সুন্দর করে সমাধান করে আমি দেখিয়ে দিলাম, যে একটা লাইনের পর আরেকটা লাইন কিভাবে হলো আমি সুন্দর করে তোমাদের দেখিয়েছি। ওকে, এরপরে কোনটা প্রশ্ন রয়েছে দেখি চলো। আচ্ছা হ্যাঁ, এবার কি বলতেছে দেখো, যে উদ্দীপকে এফ এর সরলীকৃত মান এটা পেয়েছি। এখন পরের প্রশ্ন হলো, উদ্দীপকে এফ এর মান 0 পেতে হলে পি এর স্থলে কোন গেট বসাতে হবে, পি এর স্থলে কোন গেট বসাতে হবে আমাদেরকে বলছে। এই যে এখানে পি দেওয়া আছে, কিন্তু তোমরা খেয়াল করেছো কিনা, পি এর ক্ষেত্রে কোন গেট বসাতে হবে, তাহলে কি হবে, মানটা 0 হবে। আমি একটু ছোট করে নিই স্ক্রিনটা, তারপর তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে দেখা যাচ্ছে না, ওইটা উপরে উঠে গেছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। দেখো এই যে পি এর এখানে আমরা কোন একটা গেট দিব, আমরা এন গেট দিব, যার কারণে তোমার মানটা 0 হয়ে যাবে, 0 হবে, বা ওয়ার গেট দিব, ন্যান গেট দিব, না নর গেট দিব। দেখো পরীক্ষার হলে কিন্তু এটা আসলে তোমাকে টেস্ট করতে হবে, এটা কিন্তু একটা সমস্যা, কিন্তু সময় নেবে এই প্রশ্নটাতে সমাধান করতে,
একটু সময় নেবে। এখন ভাগ্য ভালো, তোমার মন যদি তোমাকে বলে যে এটা নাও, এটা দিয়ে প্রথমে পরীক্ষা করো, এটা দিয়ে পরীক্ষা করো, ঠিক আছে, এখন তুমি এটা দিয়ে করলা, এটা দিয়ে করলা, এটা দিয়ে করলা, সব শেষে এটা দিয়ে করলা মনে করো, আর মনে করো যে এটাই উত্তর, তাহলে বলবো ইস, যদি আমি এটাই দিয়ে আগে চেষ্টা করতাম তাহলে অঙ্কটা হয়ে যেত। ঠিক আছে, যদিও আমি বলতেছি যে তোমার এখানে উত্তরটা হবে নর গেট, নর গেট হবে। তো কোন গেট, এখানে আমরা নর গেট বসিয়ে দেখবো। আমরা এক্স যে এই যে এক্স নর গেট রয়েছে, এক্স নর গেটটাকে সরিয়ে দিয়ে আমরা রিপ্লেস করে আমরা নর গেট সরাসরি বসাবো। দেখো আমি তাহলে সমীকরণটা কীভাবে আঁকি, এ আঁকলাম, এখানে একটা বি দিলাম, ঠিক আছে, এখান থেকে একটা লাইন গেছে এখানে আর বি গেছে, দুটো মিলে কি তৈরি করেছে, এখানে একটা ন্যান্ড গেট তৈরি করেছে, ন্যান্ড গেট তৈরি করেছে। ওকে, দুই বাহাদুরে দিয়ে গেল, দিয়ে এখানে কি তৈরি করছে বলছে কোন গেট বসাতে শূন্য হবে, কোন গেট বসালে, কোন গেট আঁকলে। এখন তুমি এখানে অ্যান্ড গেট আঁকবা, না ওয়ার গেট আঁকবা, না ন্যান্ড গেট আঁকবা, না নর গেট আঁকবা। দেখো তুমি যে কোনো একটা আঁকতে হবে, তোমাকে দিয়ে দেখতে হবে যে সমীকরণের মান শূন্য হচ্ছে কিনা, বা ক্যালকুলেশন আমরা সরলীকরণ করবো, সরলীকরণ করতে 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 দেখবো যে শূন্য আসছে কিনা। তো আমি নর গেট দ্বারা চেষ্টা করব, ঠিক আছে, নর গেট। তো আমি এখানে একটা নর গেট আঁকবো। নর গেট কীভাবে আঁকতে হয় জানি আশা করি। এটা কি হলো, এটা নর গেট হয়ে গেল, তাই না, নর গেট হলো না। তাহলে ওপর দিয়ে গেছে কি গেছে, এ গেছে, আর এ চিহ্নটা হলো যে তোমার মানে প্লাস চিহ্ন দিলাম, এর আগে একটা মিস্টেক করছিলাম, যাই হোক ওটার আর কথা নাই বলি। এখান দিয়ে কি গেছে, এ বি, মানে ন্যান্ড গেট একটা গেছে, একটা ন্যান্ড গেট গেছে। তাহলে বসাও তুমি এখানে এ বি নট, তারপরে কি আছে, এই যে দেখো এটা সমীকরণ চলে গেছে। ওকে, এইটা সমীকরণ চলে, তাহলে আমরা কি পেয়েছি যে পি, পি সমান পেয়েছি, দেখো মানে মধ্যকার এই পি মানে এক্স নর গেটের যেখানে বসা আছে সেটা সমান কি পেয়েছি যে এ প্লাস এ বি নট দিয়ে কমপ্লিট নট, এটা পেয়েছি। এখন আমরা এটা সমাধান করে দেখব, সরল করব, এটা সরল করব দিয়ে শূন্য পাবো নাকি সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, আমরা দেখি, চলো যে আমরা সরল করে দেখব। আচ্ছা, তো ডি মর্গানস ল আমরা কি জানি যে এ প্লাস বি কমপ্লিট নট সমান কি এ নট ইন্টু বি নট, এটা আমরা জানি। তো এখন বসাও তুমি, তো আমরা সেই এই সূত্রটাই প্রয়োগ করব। তাহলে এ নট ইন্টু এটা এ আর বি নট, বি মানে কি, যে বি মানে টোটালটা, এ বি নট, এটা বি, টোটালটাকে আমি বি ধরেছি। তো বি এর ওপরে কি আছে, একটা নট আছে, নট দাও তুমি, ঠিক আছে, নট আছে না, আচ্ছা আছে তো, আছে তো। ওকে, দেখো তাহলে এ নট ইন্টু এই ডবল বার থাকলে কি হয়, এ ডবল বার থাকলে আমরা ডবল নট থাকলে এ আমরা লিখতে পারি, তাহলে কি লিখবো এখানে এ বি লিখতে পারতেছি। ওকে, তাহলে দেখো এই যে দেখো কীভাবে জিরো করবা তুমি, তাহলে দেখো দুটো যদি গুণ করে দাও এ ইন্টু এ নট, আমরা সূত্র মুখস্থ আছে প্রথমে একবারে, বা এরকম যদি থাকে বি ইন্টু বি নট সমান সমান শূন্য, ডি ইন্টু ডি নট সমান সমান শূন্য, এটা সূত্র, ঠিক আছে, এটা আমাদের সূত্র মনে রাখতে হবে। তাহলে এটা কি, যদি আমরা একটু সাজিয়ে লিখি এ ইন্টু এ নট তারপরে বি, অর্থাৎ এ ইন্টু এ নট সমান কত, শূন্য, ইন্টু বি সমান সমান কত, শূন্য। তাহলে দেখো তুমি যদি এইখানে এই যে এক্স নর গেটকে সরিয়ে তুমি যদি একটা শুধুমাত্র নর গেট বসাও, তাহলে কি হবে, সমীকরণের মান শূন্য হবে। বুঝতে পেরেছো? এখন তুমি যদি পরীক্ষার হলে বিসমিল্লাহ বলে শুরু করো, অ্যান্ড গেট দিয়ে মিলছে না, অর গেট দিয়েও মিলছে না, তাহলে শেষে নর গেট দিয়ে করতে গেলে দেখবে 4 মিনিট 5 মিনিট নাই। এটা আসলে লাকের বিষয়, হ্যাঁ, যে তুমি কোনটা তোমার ব্রেন তোমাকে বলতেছে কোনটা হতে পারে, হ্যাঁ, এটা কিন্তু এভাবে আগে থেকেই তোমার গেজ করা যায় না। তো যাই হোক, আমি তোমাদের প্রসেসটা শিখালাম যে এইভাবে এগুলো সমাধান করতে হয়। তুমি এটা নিয়ে দুইটা নিয়ে গেছো, কিন্তু নিয়ে যাওয়ার পর এটা গেছো, এই যে আমি এখানে নিয়ে গিয়ে থেমে গেছিলাম, তোমরা কিন্তু দেখবা যে এখানে আমি কোন গেট আঁকবো। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। ওকে, এরপরেই আমরা চলে যাব, এরপরে কি রয়েছে দেখি। 9 নম্বরটা আমরা সমাধান করেছি, তারপরে রয়েছে দেখো যে 16 নাম্বার রয়েছে, হ্যাঁ 16 নাম্বার দেখো, 16 নাম্বারটা দেখো যে কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে। ভেরি ইজি, কি ইনকোডার, না ইনকোডার কি করে, তোমার মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে, এটা হচ্ছে ইনকোডার। ডিকোডার কি করে, কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, যেমন তোমার বাইনারি সংখ্যাকে কিসের রূপান্তর করে, ডেসিমাল সংখ্যায় রূপান্তর করে ডিকোডার। আবার ইনকোডার কি করে, যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে। এগুলো কিন্তু এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আমি যেগুলো বলতেছি।
ফ্লিপ ফ্লপ কী করে, 1 বিট মেমোরি ধারণ করতে পারে। ফ্লিপ ফ্লপ এক ধরনের মেমোরির একক বলতে পারে, ইউনিট, যেটা কী করতে পারে, হয় একটা ফ্লিপ ফ্লপ হয় 0 ধারণ করবে, আর না হলে 1 ধারণ করবে, যে কোনো একটা ধারণ করতে পারে। একই সাথে 2 বিট একটা ফ্লিপ ফ্লপ ধারণ করতে পারে না। তুমি তো মনে করো সে 2টা 0 আর 1 ধারণ করবে, তাহলে তোমাকে 2টা ফ্লিপ ফ্লপ ডিজাইন করতে হবে, ঠিক আছে। এখানে 0 আর এখানে 1, বা এখানে 1 এখানে 0, এরকম করে ধারণ করতে পারে। তাহলে একটা ফ্লিপ ফ্লপ একটা বিট ধারণ করতে পারে, এটা এমসিকিউ। আর অ্যাডার কী করতে পারে, অ্যাডার যোগ করতে পারে। যোগের কাজ কী করে, অ্যাডার করতে পারে। তোমরা অলরেডি প্র্যাকটিস করেছো আশা করি। তো আমি তো তোমার অনলাইনে তোমার যে কোর্সটা রান করতেছি, সেখানে আমি তোমার ডিজিটাল ডিভাইস এখন আলোচনা করিনি, বা আমি যে আমার যে ইংলিশ অ্যান্ড আইসিটি সেন্টার যে পেজ রয়েছে, সেই পেজে কিন্তু আমি তোমার অফলাইনে হলেও কিছু কিছু আমি ভিডিও সেখানে রেগুলারলি দিতেছি তোমরা, এবং এই ভিডিওগুলো তোমরা পরীক্ষার আগ পর্যন্ত পাবা, আইসিটি পরীক্ষার আগ পর্যন্ত পাবা ইনশাল্লাহ। যদি তোমরা আমার কোর্সে ভর্তি হও, তাহলে আমি খুব আরও তোমার ভালো করে এবং রেগুলারলি ক্লাসগুলো দিতে থাকবো, ঠিক আছে। তো আবার কোর্সে ভর্তির জন্য আমার উপরে মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার যোগ করতে পারো। আমি কিন্তু আরও রেগুলারলি ক্লাস দিব, ইংরেজির ক্লাসগুলোও দিব ইনশাল্লাহ। তো খেয়াল করো কত নাম্বার রয়েছে, আমরা এটার আমাদের উত্তর হবে অলরেডি, তাহলে ইনকোডার, উত্তর হবে আমাদের ইনকোডার। 17 নম্বর দেখো, 321 সংখ্যাটি হতে পারে কি, 321 সংখ্যাটি হতে পারে, দেখো কি হতে পারে, কোনটা 321 অক্টালে কি 1 2 3 রয়েছে, 1 2 3 আছে, হ্যাঁ আছে। ডেসিমেলে আছে 1 2 3 আছে, ডেসিমেল সংখ্যায় আছে। তারপর হেক্সাডেসিমেল সংখ্যায় 1 2 3 আছে, 1 2 3 আছে, হ্যাঁ আছে। তাহলে কি 3টাই হবে, তাই না, 3টাই হবে। তাহলে উত্তর আমাদের কি হবে, যে 1 2 3 n, উত্তর হবে আমাদের এইটা। তো ডিয়ার স্টুডেন্টস, বিশেষ করে তোমরা যারা 2025 সালের পরীক্ষার্থী রয়েছে, এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্যই আমি একটি যে কোর্স রান করতেছি, এই কোর্সে তোমরা জয়েন করতে পারো। আমি এইভাবে প্রতিদিনই তোমাদের সমস্যাগুলো খুব সহজভাবে সমাধান করে দেব, ঠিক আছে। তোমরা যদি আমার কোর্সে ভর্তি হও, তারপর ইংরেজি বিষয়গুলো আমি প্রতিদিন ক্লাসগুলো দিতে থাকবো। যদিও ইদানিং একটু তোমার দেওয়া হচ্ছে না, আমি ইংরেজির ক্লাসগুলো রেগুলারলি তোমাদের দিতে থাকবো। তো তোমরা যদি, আমি এই কিছুদিনের ভেতরেই আমি কিন্তু ডিজিটাল ডিভাইসের একবারে পূর্ণাঙ্গভাবে ক্লাস শুরু করব, মানে সিরিয়ালি ক্লাসগুলো দিতে থাকবো। আমি কিন্তু সংখ্যা পদ্ধতির ক্লাস প্রায় শেষের দিকে আমি 2টা থেকে 3টা ক্লাস দিব সংখ্যা পদ্ধতির, ঠিক আছে। সংখ্যা পদ্ধতির ক্লাসগুলো দিব, বা এমসিকিউ সলভ ক্লাসের, সংখ্যা পদ্ধতির এমসিকিউ সলভ ক্লাস কিন্তু আমি এখনও দিইনি। আমি কালকে থেকে বা পরশু থেকে এগুলা দিতে শুরু করব, সংখ্যা পদ্ধতির এমসিকিউ সলভ ক্লাস, এবং মাঝে মধ্যে সিকিউগুলো আমি 1টা 2টা বোর্ড আলোচনা করব। এরপরেই তোমার যে ডিজিটাল ডিভাইস রয়েছে সেটার পূর্ণাঙ্গ ক্লাস একবারে তোমার লেকচার সিট সহ তোমাদের আমি দিয়ে দেবো। তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক যে আমার এই কোর্সটিতে ভর্তি হবে এবং আইসিটি পরীক্ষার পূর্ব রাত পর্যন্ত প্রস্তুতি নেবে, আমার কাছে দিক নির্দেশনা নিয়ে প্রস্তুতি নেবে, তাহলে তোমরা আমার এই কোর্সটিতে জয়েন করতে পারো। তো আগামীকালকের ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে, সে পর্যন্ত সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।